প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো ও সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি রহিদাস বৈদ্য, শিক্ষক, পঞ্চম শ্রেণী, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। আজ আমি তোমাদের কাছে অন্য আরেকটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আজকের পাঠটিও তোমাদের কাছে অনেক মজার ও আনন্দদায়ক হবে। আমি আজকের পাঠে যাওয়ার আগে পূর্ববর্তী পাঠ থেকে কিছু পড়া জিজ্ঞাসা করব। তোমরা পূর্ববর্তী ক্লাসে কী পড়েছো নিশ্চয়ই মনে আছে তা? হ্যাঁ, খুব সুন্দর একটি গদ্য পড়েছো। গদ্যটির নাম কি মনে আছে তো? হ্যাঁ, গদ্যটির নাম ভাবুক ছেলেটি। একদম ঠিক বলেছ। তাহলে চলো আমি ভাবুক ছেলেটি থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে আসছি, দেখি তোমরা কতটুকু পড়া শিখেছো বাড়িতে। তাহলে বলো তো, ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন? হ্যাঁ, সুন্দর বলেছ। ভাবুক ছেলেটি ছিলেন স্যার জগদীশচন্দ্র বসু, একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বিজয়স্তম্ভ শব্দটির অর্থ কী? হ্যাঁ, একদম ঠিক বলেছ। বিজয়স্তম্ভ শব্দটির অর্থ কোনো কিছু জয় করার পর যে স্তম্ভ নির্মাণ করে বিজয় ঘোষণা করা হয়। তাহলে আমি পরের প্রশ্নে চলে যাই। বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনীর নাম কি? হ্যাঁ, অনেক চমৎকার বলেছ। বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনীর নাম নিরুদ্দেশের কাহিনী, যেটি পলাতক তুফান নামে জগদীশচন্দ্রের অব্যক্ত নামক বইয়ে ছাপা হয়। তোমরা সকলে খুব সুন্দর পড়া শিখেছ। আশা করি আজকের ক্লাসটি থেকেও তোমরা অনেক কিছু শিখতে পারবে। আজকের আলোচ্য বিষয় প্রশ্ন কাঠামো 8, বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লিখন। অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ের একটি গদ্যাংশ থেকে একটি অনুচ্ছেদ থাকবে, যেটা 5টি বিরামচিহ্ন বসিয়ে আমাদের অনুচ্ছেদটি লিখতে হবে। আর একটি হচ্ছে আমাদের প্রশ্ন কাঠামো 9, এক কথায় প্রকাশ। তাহলে চলো আমরা আজকের পাঠে যাওয়ার আগে আজকের পাঠ থেকে যে বিষয় আমরা শিখব, অর্থাৎ যে বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো, সেই বিষয়গুলো আমরা একটু জেনে আসি। বিরামচিহ্নের ব্যবহার সম্পর্কে তোমরা বলতে পারবে। বিরামচিহ্নের সাংকেতিক চিহ্নগুলো সম্পর্কে ধারণা লাভ ও সেগুলো বাক্যে প্রয়োগ করতে পারবে। বিরামচিহ্ন বাক্যকে যেভাবে অর্থবহ করে তোলে সে সম্পর্কে তোমরা বলতে পারবে। এক কথায় প্রকাশের মাধ্যমে একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে লিখতে পারবে। পাঠ্য বইয়ের অনুশীলনের শব্দার্থ থেকে এক কথায় প্রকাশ লিখতে পারবে। তাহলে চলো আমরা এখন বিরামচিহ্ন সম্পর্কে জেনে নেব। হ্যাঁ, বিরামচিহ্ন আলোচনার আগে আমাদের অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন বিরামচিহ্ন কাকে বলে। লেখার সময় বিভিন্ন ভাব প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বিরামচিহ্ন বলে। আমরা তাহলে জেনে নেব বিরামচিহ্নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। অবশ্যই আমাদের এটা জানা দরকার যে আমাদের ভাষায় বিরামচিহ্ন গুরুত্বটা কতটা বেশি। আমরা তাহলে এবার জেনে নেব বিরামচিহ্নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। বাক্যের অর্থ স্পষ্ট রূপে প্রকাশ করার ক্ষেত্রে বিরামচিহ্নের প্রয়োজনীয়তা বা গুরুত্ব অনেক। কথা বলার সময় কথার অর্থ স্পষ্ট করে তোলার জন্য আমরা যেমন মাঝে মাঝে বিরতিটা নিই, লেখার সময় অনেক স্থানে বিশেষ বিশেষ বিরতি চিহ্ন টানা হয়। আবার অপ্রয়োজনীয় স্থানে বিরামচিহ্ন ব্যবহৃত হলে উদ্দেশ্য ব্যাহত হতে পারে। যেমন আমি তোমাদের একটি উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি, উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবে। আপনি একা যাবেন না, গেলে বিপদ হবে। বাক্যটির অর্থ হল কোনো ব্যক্তিকে কোথাও একা যেতে নিষেধ করা হয়েছে, কারণ একা গেলে বিপদ হবে। কিন্তু যদি বাক্যটিতে ভুলক্রমে যাবেন ক্রিয়ার পর কমা ব্যবহৃত হয় তবে বিপরীত অর্থ দাঁড়াবে। আসল উদ্দেশ্য ব্যাহত হবে, কারণ তখন বাক্যটি হবে আপনি একা যাবেন, না গেলে বিপদ হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে বিরামচিহ্নের যথাযথ ব্যবহার বাক্যের অর্থ, স্বরভঙ্গি ও উদ্দেশ্যকে স্পষ্ট করে তোলে। তাহলে চলো এবার বাংলা ভাষায় ব্যবহৃত
বিভিন্ন বিরাম চিহ্নের আকার ও এইগুলোর ব্যবহার সম্পর্কে আমরা এখন জানব। তাহলে চলো এবার বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন বিরাম চিহ্নের আকার ও এইগুলোর ব্যবহার সম্পর্কে আমরা এখন জানব। এখন আমরা বিভিন্ন বিরাম চিহ্ন এবং তার যে বিরতিকাল অর্থাৎ যতটুকু সময় বিরাম চিহ্ন বলার সময় সেগুলো সম্পর্কে আমরা এখন একটু দেখে নেব। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ কমা। কমা দেখো নিচে আমাদের ছোট একটা চিহ্ন আকারে এটা ব্যবহৃত হয় বা বসে। এটা বলার জন্য আমাদের এক বলতে যে সময় প্রয়োজন হয় ততটুকু সময় আমাদের কমার জন্য বিরতিকাল। দাড়ি। দাড়ি দেখো সোজা একটা লাইনের দাগের মতো দাড়ি ব্যবহৃত হয়। দাড়ি আমাদের বিরাম চিহ্নের বিরতিকাল 1 সেকেন্ড সময় পর্যন্ত এটা স্থায়িত্ব হয়। এরপর দেখো সেমিকোলন। সেমিকোলন ব্যবহারের জন্য যে চিহ্ন ব্যবহৃত হয়, উপরে আমাদের একটা ডটের মতো আর নিচে আমাদের কমা চিহ্নের মতো একটা কমা এখানে সেমিকোলনে ব্যবহৃত হয়। আর এর বিরতিকাল বাক্যে এক বলার দ্বিগুণ সময় পর্যন্ত এই সেমিকোলনে আমরা বিরতিকাল হিসাবে ব্যবহার করি। এরপর দেখো প্রশ্নবোধক কোলন। কোলন এটাও আমরা বিরাম চিহ্নে ব্যবহার করে থাকি। কোলন দেখো দুটা ডটের মতো এখানে ব্যবহৃত হয়। আর এই কোলন চিহ্ন ব্যবহার করতেও আমাদের সময়কাল 1 সেকেন্ড পর্যন্ত ব্যবহৃত হয়। এরপর দেখো প্রশ্নবোধক। প্রশ্নবোধক চিহ্নের সঙ্গে আমরা সবাই পরিচিত। এটা আমরা বাক্যে সবসময় ব্যবহৃত হতে দেখি। কোনো কিছু জিজ্ঞাসা অর্থে এটা ব্যবহৃত হয়। এটার সময়কাল 1 সেকেন্ড পর্যন্ত বাক্যে স্থায়িত্ব হয়। এরপর দেখো বিস্ময়বোধক। এটাকে আমরা বিস্ময়সূচক চিহ্ন বলে থাকি। এই বিস্ময়সূচক চিহ্ন দেখো এটা দাড়ির মতো এবং নিচে ছোট একটা ডটের মতো কমা চিহ্ন, ডটের মতো চিহ্ন এখানে ব্যবহৃত হয়। এই বিস্ময়বোধক চিহ্ন কিন্তু আমাদের বাক্যে বিরামের জন্য 1 সেকেন্ড সময়কাল এটা ব্যবহৃত হয়। এরপর দেখো লোপ চিহ্ন। লোপ চিহ্ন আমরা বিরাম চিহ্নে যেখানে ব্যবহার করি এখানে কমার মতোই উপরে এটা ব্যবহৃত হয়। এটার জন্য থামার আমাদের কোনো প্রয়োজন নেই। এরপর দেখো কোটেশন। কোটেশন আমাদের উপরে বসে এটা যখন কোনো উদ্ধৃতি দিতে ব্যবহৃত হয় তখন কোটেশন। এর জন্য আমাদের বিরাম চিহ্নে কোনো থামার প্রয়োজন নেই। এরপর কোলন ড্যাশ। আমরা উপরেই কোলন দেখেছি, কোলন দুইটা ডট, তারপর এর সঙ্গে ড্যাশ চিহ্নটা হিসাবে ব্যবহৃত হয়। এই কোলন ড্যাশ এর জন্য আমাদের 1 সেকেন্ড সময় বিরতিকাল দিতে হয়। এরপর দেখো হাইপেন। হাইপেন এটাও বাক্যে আমরা ব্যবহার করে থাকি। এটার জন্য কোনো থামার প্রয়োজন নেই। এটার জন্য দেখো ছোট অর্থাৎ ড্যাশ থেকে ছোট ড্যাশের অর্ধেক চিহ্নের মতো এই হাইপেন হয়। এরপর দেখো ড্যাশ। ড্যাশ চিহ্নটা তোমরা সবাই পরিচিত ড্যাশের সঙ্গে। এটা হাইপেন থেকে ডাবল হয় অর্থাৎ দ্বিগুণ হয়। এটার জন্য বাক্যে বিরতিকাল সময় থাকে 1 সেকেন্ড। এরপর দেখো বন্ধনী। বন্ধনী যেটাকে আমরা ব্র্যাকেটও বলে থাকি। এই বন্ধনীর জন্য আমাদের বাক্যে কোনো থামার প্রয়োজন নেই। এটা তোমরা দেখতে পাচ্ছ এই দুই পাশে যে চিহ্নটা এটা বসে। এটা যে কোনো বাক্যের যে কোনো উদ্ধৃতিতে এটা অনেক সময় আমরা এটা ব্যবহার করে থাকি। এখন আমরা কয়েকটি বিরাম চিহ্নের এর বাংলা অর্থ এবং এর ব্যবহার সম্পর্কে আমরা আকার সহ আমরা এখানে একটু বর্ণনা করব। দেখো কমা। কমার বাংলা অর্থ হচ্ছে পাদচ্ছেদ।
এটি আমরা আগেই এর চিহ্ন সম্পর্কে আমরা ব্যবহার সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি। দেখো, এটা বাক্যে যেখানে ব্যবহৃত হয় অল্প সময় থামার জন্য এই কমা ব্যবহৃত হয়। অর্থাৎ বাক্যে যখন আমরা অল্প সময় থামি তখন এই বাক্যে সাধারণত আমরা কমা ব্যবহার করে থাকি। তোমরা অবশ্যই এখানে কমার চিহ্নটা দেখতে পাচ্ছ, যেটা ছোট আকারে ডটের থেকে একটু নিচ দিকে লম্বাটে আকৃতির হয়। এরপর দেখো দাড়ি। দাড়ির যেটা ব্যবহৃত নাম অর্থাৎ বাংলার যে অর্থ, সেটা অর্থ হচ্ছে পূর্ণচ্ছেদ, অর্থাৎ পূর্ণ বিরতিকালে এটা ব্যবহৃত হয়। অর্থাৎ বাক্য যখন সম্পূর্ণ শেষ হয় তখন এই দাড়ি ব্যবহৃত হয়। অর্থাৎ একটা বাক্যের যখন পূর্ণ বিরতিকাল অর্থাৎ পূর্ণ অর্থ প্রকাশ হয়ে এটা ব্যবহৃত হয় তখনই কিন্তু এই দাড়ি ব্যবহৃত হয়। এরপর দেখো প্রশ্নবোধক চিহ্ন, যেটাকে আমরা ব্যবহৃত নাম প্রশ্ন চিহ্ন আর এর বাংলা অর্থ প্রশ্নবোধক চিহ্ন। এটা আমরা এই চিহ্নটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো, এর যে ব্যবহৃত ব্যবহার, সে ব্যবহার সম্পর্কে তোমরা এখানে দেখতে পাচ্ছ। কোনো কিছু জিজ্ঞাসা করতে এই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। আমরা আগেই জেনেছি যে কোনো কিছু যখন আমরা জানার জন্য কোনো প্রশ্ন করে থাকি তখন এই প্রশ্নবোধক চিহ্ন আমরা ব্যবহার করে থাকি। এরপর দেখো বিস্ময় চিহ্ন, যেটাকে আমরা বাংলা অর্থ বিস্ময়সূচক চিহ্ন বলে থাকি। দেখো, এটা আমাদের দাড়ির মতো, কিন্তু এখানে ছোট একটু ডট নিচে থাকে দাড়ির নিচে, অর্থাৎ চিহ্নটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই বিস্ময়বোধক চিহ্ন আমাদের বাংলা ব্যাকরণে বা আমরা বাংলা কোনো বাক্যে যেখানে দুঃখ, শোক, ভয়, বিস্ময়, ঘৃণা ইত্যাদি মনোভাব প্রকাশ পায় সেখানে কিন্তু আমরা এই বিস্ময়বোধক চিহ্নটা ব্যবহার করে থাকি। এরপর দেখো হাইপেন। হাইপেন যেটাকে বলা হয় শব্দ সংযোজক চিহ্ন। এই হাইপেন স্বভাবত বাংলা ব্যাকরণে আমরা যেখানে ব্যবহারগুলো দেখতে পাই, বাংলা ভাষায় যেখানে ব্যবহারগুলো দেখতে পাই, বাক্যের একটি পদের সাথে অন্য পদের সংযোগ বোঝাতে হাইপেন ব্যবহৃত হয়। হাইপেন যেহেতু আমি এখানে একটু বলছি, এখানে আমি একটু ড্যাশের কথাও বলবো। ড্যাশ, এটাকে বাক্য সংহতি চিহ্ন বলা হয়। ড্যাশ এটাও কিন্তু বাক্যে যেভাবে ব্যবহৃত হয়, কোনো কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে ড্যাশ ব্যবহৃত হয়। ড্যাশ আকারে হাইপেন থেকে ডাবল হয় বা ড্যাশের অর্ধেক এই হাইপেন ব্যবহৃত হয়। তাহলে দেখো, আমরা সব আমরা বিরাম চিহ্নগুলো সম্পর্কে এখানে আলোচনার আমরা সময় পাবো না বা ততটুকু আমরা আলোচনা করব না। এখানে মাত্র আমি তোমাদের যে বিরাম চিহ্নগুলো আমার বাংলা বইয়ে বেশি ব্যবহৃত হয় সেই ধরনের বিরাম চিহ্নগুলো সম্পর্কে আমি এখানে আলোচনা করেছি। এখন আমরা আমার বাংলা বইয়ের কয়েকটি গদ্য থেকে বিরাম চিহ্ন পরীক্ষায় যেভাবে আসে তার কিছু উদাহরণ দেখব। পরীক্ষায় সাধারণত বিরাম চিহ্নের আমার বাংলা বইয়ের গদ্যাংশ থেকে আসে। স্বভাবত যে কোনো একটি অনুচ্ছেদ 5টি বিরাম চিহ্নের ব্যবহার আসে, আর এর জন্য পরীক্ষায় নম্বর থাকে 5। তাহলে চলো গদ্য থেকে বিরাম চিহ্নগুলো আমরা দেখে আসি। তাহলে চলো আমরা এই গদ্যগুলো থেকে আমরা যে বিরাম চিহ্নগুলো আছে আমরা তার কয়েকটি উদাহরণ আমরা দেখে আসি। প্রথমে মাটির নিচে যে শহর। বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। দাড়ি, সেসব স্থানের নাম তোমরা হয়তো জানো, কমা, যেমন ড্যাশ ময়নামতি, কমা, মহাস্থানগড় ও পাহাড়পুর দাড়ি। দেখো পরবর্তী পৃষ্ঠায় আর একটা বিরাম চিহ্ন। এই ছবির উপরে শত শত বছর আগে থেকেই এইভাবে চলে আসতে থাকে ভাঙাগড়া। ভাঙাগড়া মাঝখানে হাইপেন, গড়া দাড়ি। মাটি চাপা পড়ে যায় এক একটি নগর জনপদ। নগর জনপদ দেখো এখানে হাইপেন, অর্থাৎ যে দুইটা বা বিপরীত অর্থক শব্দের মধ্যে অনেক সময় আমরা এই হাইপেন ব্যবহার করতে দেখি।
জনপদ, তারপরে দাড়ি। মাটি খুঁড়ে এমনি সুপ্রাচীন নগর ও জনপদের দেখা পাওয়া গেছে বাংলাদেশে। দেখো, নগর ও জনপদের মাঝখানে এখানেও হাইপেন, আর বাংলাদেশ এখানে পূর্ণবিরতি বোঝাইছে, এখানে দাড়ি। দেখো এখন অবাক জলপান। অবাক জলপানে আমরা এই ছবির উপরে একটা বিরাম চিহ্ন দেখতে পাচ্ছি। না, একটু জল না পেলে আর চলছে না। দেখো এখানে দাড়ি, পূর্ণবিরতি। সেই সকাল থেকে হেঁটে আসছি, কমা একটু বিরতি অর্থে এখনও প্রায় 1 ঘন্টা পথ বাকি, দাড়ি, পূর্ণবিরতি অর্থে তেষ্টায় মগজের ঘিলি পর্যন্ত শুকিয়ে উঠল, দাড়ি, কিন্তু জল পাই কার কাছে, প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ জিজ্ঞাসা বোঝাচ্ছে। দেখো এখানে আমরা আর একটা বিরাম চিহ্ন এই অবাক জল্পন থেকে আমরা একটু দেখব। তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো, প্রশ্ন করা বুঝেছে, প্রশ্নবোধক। যাও যাও, মেলা বকিও না। দাও, যাও যাও, এখানে দুইটা আমরা কমা দেখতে পাচ্ছি। মেলা বকিও না, এরপরে দেখো হাইপেন, একেবারে অপদার্থের এক শেষ, পূর্ণ বিরতি বোঝাইছে, এখানে দাড়ি। এরপর দেখো ভাবুক ছেলেটি থেকে এখানে আমরা দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি, আকাশে মেঘ ডাকে, দাড়ি, বিদ্যুৎ চমকায়, দাড়ি, পূর্ণবিরতি অর্থে বাস পড়ে, দাড়ি, পূর্ণবিরতি, কেন এমন হয়, প্রশ্ন জিজ্ঞাসা, এখানে প্রশ্নবোধক চিহ্ন, অবাক বিস্ময়ে ভাবে সে, দাড়ি। দেখো পরবর্তী পৃষ্ঠায় আর একটা বিরাম চিহ্ন এখানে, 1915 সালে ব্রিটিশ ভারত সরকার তাকে নাইট উপাধি দেন। ব্রিটিশ ভারত, মাঝখানে হাইপেন, নাইট উপাধি ইনভার্টেড কমা অর্থাৎ উদ্ধরণ চিহ্ন, দেন, এখানে দাড়ি। তাই তার উপাধিসহ নাম হয় স্যার জগদীশ চন্দ্র বসু, দাড়ি। 1916 সালে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন, পূর্ণবিরতি, দাড়ি। আশা করি তোমরা সকলে বিরাম চিহ্ন খুব সুন্দর করে বুঝতে পেরেছ, তাই না? তাহলে চলো এবার আমরা প্রশ্ন কাঠামো 9 চলে যাই। 9 আছে এক কথায় প্রকাশ। এখন আমরা আলোচনা করব এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ শুরু করার আগে আমাদের অবশ্যই জানা দরকার এক কথায় প্রকাশ কাকে বলে। মনের ভাব প্রকাশ করার জন্য একটি বাক্য বা বাক্যাংশকে এক পদে পরিণত করার রীতিকে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন বলে। বক্তব্যকে সুন্দর ও মধুর করে প্রকাশ করার জন্য এক কথায় প্রকাশ ব্যাকরণের একটি অপরিহার্য অংশ। তাহলে চলো আমাদের পাঠ্য বই থেকে পরীক্ষায় যেভাবে এক কথায় প্রকাশ আসে তা আমরা জেনে আসি। সাধারণত গদ্য বা পদ্যাংশের শব্দার্থ ও রিডিং পড়ার মধ্য থেকে এক কথায় প্রকাশ এসে থাকে। যেহেতু এক কথায় প্রকাশ ব্যাকরণের একটি অপরিহার্য অংশ, তাই এক কথায় প্রকাশ আমাদের মনোযোগ দিয়ে শিখতে ও জানতে হবে। তাছাড়া আমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে 5 নম্বরের জন্য প্রশ্ন কাঠামো 9-এ এক কথায় প্রকাশ এসে থাকে। তাই আমাদের পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়ার জন্য এক কথায় প্রকাশের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। তাহলে এবার চলো পাঠ্য বইয়ের অনুশীলনী অন্ত থেকে যে সকল এক কথায় প্রকাশ আসতে পারে সেগুলো আমরা মনোযোগ দিয়ে দেখে আসি ও শিখে আসি। আবার এক কথায় প্রকাশ কাকে বলে একটু মনে করার চেষ্টা করি। মনে বা প্রকাশ করার জন্য একটি বাক্য বা বাক্যাংশকে এক পদে পরিণত করার রীতিকে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বলে। তাহলে চলো এবার কিছু গদ্য ও পদ্য থেকে এক কথায় প্রকাশ জেনে নেই। এবার আমরা প্রথমেই অবাক জলপানটা থেকে যে এক কথায় প্রকাশ আসতে পারে যেভাবে, আমরা একটু দেখে আসি। সংসারী লোক, গেরস্থ। গেরস্থ বানানটা একটু তোমরা সুন্দর করে দেখো, কয়েকার র, দন্তস্বয় ত। কাঠের তৈরি খাট, খাটিয়া। খাটিয়া বানানটাও একটু দেখো, কয়েকার। একেবারে বিশুদ্ধ যা, পরিশ্রুত। পরিশ্রুত বানানটা একটু ভালো করে দেখবে, প রস্যি তালবসা রপলা রস্যু ত। কুকুরের কামড়ে যে রোগ হয়, জলাতঙ্ক। জলাতঙ্ক বানানটা আর একটু সতর্কতার সঙ্গে দেখবে,
বর্গীয় জ লয়াকার ত ক। দেখে ভয় লাগে এরকম শুকনো চেহারা। রুক্ষমূর্তি, রুক্ষমূর্তি দেখো রয়রস্যু ক্ষীয় খ ময়দৃগ তয় রেপ রশ্মি। অজ্ঞাত কোনো কিছু জানার জন্য একাগ্র চিত্তে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, এক্সপেরিমেন্ট। এ কয় স, পয়কার রয়সী ময়কার, এটা কিন্তু দন্তন্বয় ট। লোনা স্বাদযুক্ত লবণাক্ত, লবণাক্ততে দেখো এখানে কিন্তু মূর্ধন্যয় আকার, একটু খেয়াল করে পড়বে। খেতে মজা নয় এমন বিস্বাদ, দন্তস্বয় ব আছে, বানানটা একটু সুন্দর করে দেখবে। স্বাদ বর্ণ ও গন্ধহীন হালকা ও দাহ্য মৌলিক গ্যাস বিশেষ, হাইড্রোজেন। হাইড্রোজেন স্পেলটাও তোমরা একটু ভালো করে দেখবে, ডয়ের সঙ্গে রফলায় ওকার আছে। শ্বাস গ্রহণ ও দহন কার্যের জন্য অপরিহার্য স্বাদ বর্ণ ও গন্ধহীন গ্যাস বিশেষ অক্সিজেন। অক্সিজেন বানানটা দেখো কয়শয় রশ্মি বর্গের যা একার ন, সরা কয়শয় রশ্মি বর্গের যা একার ন, অক্সিজেন। তাহলে চলো আমরা মাটির নিচে যে শহর, এই গদ্যটি থেকে আমরা দেখে আসি। ভাবাবিষ্ট বা আচ্ছন্ন হয়ে পড়া, অভিভূত, সরা ভয়রস্যি ভয়দীর্ঘ ত। যীশুখ্রিস্টের জন্মের পূর্বের বছর, খ্রিস্টপূর্ব, খয়রাপ্লায় দীর্ঘি, এটা কিন্তু দন্তস্বয় ট, পয়দীর্ঘ বয়রে। যারা ইতিহাস লেখেন বা ভালো জানেন, ঐতিহাসিক। ঐতিহাসিক দেখো ওই তয়রস্যি হয়াকার দন্তস্বরস্যি ক। যা পাওয়া গেছে, প্রাপ্ত। ছাপ দিয়ে কোনো কিছু অঙ্কিত, ছাপাঙ্কিত। দেখো ছাপাঙ্কিত বানানটা একটু তোমরা এখানে চমৎকার একটা বানান, ছয়াকার পয়াকার কয়রস্যিত, ছাপাঙ্কিত। অতি পুরাতন সম্পর্কিত যে তত্ত্ব, প্রত্নতাত্ত্বিক। প্রত্নতাত্ত্বিক বানানটাও একটু জটিল, পয়রপলা তয় ন তয় আকার তয় তয় বয়রস্যি ক। দুই পাহাড় বা পর্বতের মাঝখানের বা পাশের ভূমি, উপত্যকা, রস্যৌ প তয়জপলা কয়াকার, উপত্যকা। এরপর দেখো লোকজনের বসতি রয়েছে এমন জায়গা, জনপদ। সবচেয়ে প্রাচীন বা বহুকাল আগের কিছু, প্রাচীনতম। এরপর দেখো পৃথিবীর উপরিভাগ, ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ লিখতে কিন্তু ভয় দীর্ঘ পয়রিকার শয় ঠ, ভূপৃষ্ঠ। এরপর আমরা ভাবুক ছেলেটি থেকে এক কথায় প্রকাশগুলো দেখে আসি। কোনো প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা, পর্যবেক্ষণ। প জয়রেপ অন্তস্তয় জয়রেপ বয়কার ক্ষীয় খ মূর্ধন্য। জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ, পাণ্ডিত্যপূর্ণ, পয়াকার মূর্ধন্যয় ডয়রস্যি তয় জপলা, পয়দীর্ঘ মূর্ধন্যয় রেপ। অত্যন্ত কষ্ট করে যা করতে হয়, দুরূহ, দয়রস্যু রয়দীর্ঘ হ, বানানটাও কিন্তু একটু দুরূহ। যে দৃশ্য অতুলনীয়, অভিনব, সরা ভয়রস্যি ন ব। কোনো কিছুর জয় করার পর যে স্তম্ভ নির্মাণ করা হয়, বিজয় স্তম্ভ, বয়রস্যি বর্গীয় জ অন্তস্থ শয়ত ময় ভ। যে কাহিনী কল্পনা করে লেখা হয়, কল্পকাহিনী, ক লয়প কয়াকার হয়রস্যি নয়রস্যি। বহুর মধ্যে এক, অন্যতম। অন্যতম দেখো সরা নয়জপলা ত ম। তিনটি বিষয়ে একসঙ্গে ডিগ্রি অর্জন করা, ট্রাইবস, টয়রপলা আকার রস্যই প দন্তস্বয় হসন্ত। অজ্ঞাত ও অপ্রকাশিত বিষয় বা বস্তুর উদ্ভাবন, আবিষ্কার। আবিষ্কার লিখতে দেখো এখানে সরা বয়রস্যি মূর্ধন্যাশয় কয় আকার র। বানানটা কিন্তু তোমরা অনেক সময় ভুল করে থাকো, দন্তস্বয় ক দিয়ে ফেলো, এটা একটু খেয়াল রাখবে। এক বা একাধিক বিজ্ঞান শাস্ত্রে জ্ঞানী ব্যক্তি, বিজ্ঞানী। এবার আমরা ঘাসফুল দেখে আসি। ঘাসফুল থেকে যে এক কথায় প্রকাশ, যা অবাস্তব কল্পকাহিনী, রূপকথা। রূপকথায় কিন্তু
লিখতে কিন্তু রয় দীর্ঘ, অর্থাৎ রয় দীর্ঘ প ক থয়াকার। আকাশের তারকারাজি, তারারা, যা প্রস্ফুটিত হয়ে ওঠে, ফোটে। এরপর দেখো শিক্ষাগুরুর মর্যাদা। রাজার ছেলে কুমার, করস্য ময়াকার র। বাদশার পুত্র শাহজাদা, পানি দিয়ে পরিষ্কার করা, প্রক্ষালন, পয়রাপলা ক্ষিয়খা একার ল দন্তন্য। মাথা নত করে অভিবাদন করা, কুর্নিশ, করস্য দন্তন্যায় রেপ রশ্মি তালব্যস। প্রবল ভাবাবেগ, উচ্ছ্বাস, উচ্ছ্বাস বানানটা একটু দেখো, রস্যৌ ছয় ছয় বয় আকার দন্তস্য। যে গ্রন্থ দ্বারা শাসন বা শিক্ষা দান করা হয়, শাস্ত্র, শাস্ত্র বানানটা একটু তোমরা খেয়াল করে দেখবে, তালব্যস্বয় আকার দন্তস্বয় তয় র। আমি দেখো তোমাদের এগুলো কিন্তু বানান করে দিয়েছি, কারণ তোমরা বানান অনেক সময় ভুল করে ফেলো। আর এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যদি কোনোভাবে এক কথায় প্রকাশের শব্দে বানান ভুল হয়, শিক্ষক কিন্তু তোমাদের নম্বর দিবেন না। অতএব বানানের প্রতি আমাদের এখানে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে। মুখস্থর পাশাপাশি আমাদের একটু বানানের প্রতিও আমাদের মনোযোগী হতে হবে। হ্যাঁ, আশা করি তোমরা আজকে সকলে এক কথায় প্রকাশ ও বিরাম চিহ্ন খুব সুন্দর করে বুঝতে পেরেছ। তাহলে আমি জেনে আসি, দেখি তোমরা কেমন আজকের ক্লাসটি থেকে বুঝতে পেরেছ বা জানতে পেরেছ। তাহলে আমি তোমাদের কিছু প্রশ্নের মাধ্যমে একটু পাঠ যাচাই করে নিচ্ছি। তাহলে বলো তো, বিরাম চিহ্ন কাকে বলে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। লেখার সময় বিভিন্ন ভাব প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে। তাহলে চলো আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? ঠিক বলেছ, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। তাহলে আমি পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করছি। একটি বাক্যে বা বাক্যাংশকে এক পদে পরিণত করার রীতিকে কি বলে? একদম ঠিক বলেছ, একটি বাক্য বা বাক্যাংশকে এক পদে পরিণত করার রীতিকে এক কথায় প্রকাশ বলে। আমি তাহলে পরের প্রশ্ন জিজ্ঞাসা করছি। যেখানে অনেক মানুষ একসাথে বসবাস করে তাকে এক কথায় প্রকাশে কি বলে? হ্যাঁ, একদম ঠিক হয়েছে, যেখানে অনেক মানুষ একসাথে বসবাস করে এক কথায় প্রকাশে জনপদ বলে। তাহলে এবার চলো আমরা বাড়ির কাজটি নিয়ে নিই। বাড়ির কাজ 49। তোমরা অবশ্যই যখন HW কপিতে অর্থাৎ বাড়ির কাজের খাতায় তোমরা বাড়ির কাজ লিখবে, অবশ্যই বাড়ির কাজের নাম্বার দিবে। দেখো বাড়ির কাজ, নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসিয়ে লেখো। আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সবটাকে খানিকটা খাইয়ে দেবেন। দেখো এখানে বাক্যে কোনো বিরামচিহ্ন নেই, তোমরা যথাস্থানে বিরামচিহ্ন বসিয়ে এই অনুচ্ছেদটা তোমাদের HW কপিতে লিখবে। আর 5টা এক কথায় প্রকাশ এখানে দেওয়া আছে। দেখো আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি। দেখে ভয় লাগে এরকম শুকনো চেহারা, কাঠের তৈরি খাট, গ কোনো প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা, ঘ ভাবাবিষ্ট বা আচ্ছন্ন হয়ে পড়া, ও আকাশের তারকারাজি। ঠিক আছে, তাহলে তোমরা সবাই বাড়ির কাজটা সুন্দর মতো তোমরা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের পাঠটি তোমরা সকলে ভালোভাবে বুঝতে পেরেছ, তাই না? বই থেকে এক কথায় প্রকাশ ও বিরামচিহ্ন পরীক্ষায় যেভাবে আসে তাও তোমরা বুঝতে পেরেছ। তারপরেও পাঠটি সম্পর্কে তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমাদের বিষয়ের শিক্ষকের সাথে যোগাযোগ করবে। তাহলে আজ এ পর্যন্ত।
তোমরা সকলে ভালো থাকবে। আবার নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। ধন্যবাদ।